আপনি কি ভেবেছেন মিস্টার অব্র? 4 বছর প্রেম করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দেবেন? এর জন্যই বুঝি আপনার আমার শরীর ছোঁয়ার এত তাড়া ছিল? তোমার বাজে কথা শোনার মতো সময় আমার নেই আলিশা। তবে এত সহজ না আমাকে ছেড়ে দেওয়া। আমি হলাম আঠার মতো, লাগলে উঠতে চাই না, আর উঠলে চামড়া সহ নিয়ে আসি। দেখি তুমি কি করতে পারো। অভ্র আকাশের পানে তাকায়। আজও বৃষ্টি ভেজা দিন, সেদিনও বৃষ্টি ভেজা দিন ছিল। এমনি এক ঘন কালো মেঘে ঢাকা দিনে তোমার সাথে প্রথম দেখা হয়েছিল। বুঝতে পারছো তার মানে কি? তার মানে হলো আপনি আমার জীবনের ওই কালো মেঘের মতো। তবে আমি কিন্তু মেঘ, বৃষ্টি, ঝড়ের পরে যে রোদ ওঠে ঠিক তার মতো। একদম আপনাকে ঝলসে দেব নিজের উষ্ণতায়। ইউ নো আমি কে? দ্য গ্রেট আহিয়ান আনান অভ্র। সো দেখি তোমার মতো পাতি খরগোশ আমার মতো সিংহের সাথে কি করতে পারে। তবে আপনিও ভুলে যাচ্ছেন আমি কে, আলিশা আঞ্জুম। এতদিন আমার কোমল নরম মানবীকে দেখেছেন, এখন থেকে আমার রণমূর্তি দেখবেন। আর আপনি সিংহ হলে আমিও সিংহী। টক্করে টক্কর হবে। ওই যে প্রবাদের মতো ইট মারলে পাটকেল খেতে হয়। আমি অপেক্ষায় থাকবো তোমার অ্যাকশন দেখার। এই যে আকাশটা কিছুক্ষণ আগে কেমন রোদে ঝলমল করছিল, কিন্তু হুট করে মেঘে ঢেকে মধ্য দুপুরকে কেমন সন্ধ্যায় পরিণত করেছে। ঠিক আপনার জীবনে আমি এমন অন্ধকার করব, আপনি মেঘ শেষে বৃষ্টি চাইবেন, কিন্তু বৃষ্টি আসবে না। কারণটা কি জানেন? বৃষ্টির পরে আকাশ আরো সুন্দর হয়ে যায়, তাই আপনার জীবনে কখনো বৃষ্টি আসবেই না। গুড বাই মিস্টার অভ্র আনান। ঝুম বৃষ্টির মধ্যে এলোমেলো পায়ে হেঁটে চলেছে আলিশা। বৃষ্টির সাথে চোখের জল মিলেমিশে একাকার। রাগে নিজের মাথার চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। কিছু দূর যেয়ে মাঝ রাস্তায় বসে চিৎকার করে কান্না শুরু করে দিল। মেন রোডে বসে পাগলের মতো কান্না করছে আলিশা। হুট করে মনে হলো তার শরীরে আর বৃষ্টি পড়ছে না। তাকিয়ে দেখে একজন লোক ছাতা ধরে দাঁড়িয়ে আছে। আলিশা উঠে দাঁড়ালো, চোখের পানি মুছে বলে, এই, সাহস তো কম না আপনার, আমার মাথার উপরে ছাতা ধরেন? আসলে ম্যাম, আমি ভাবলাম কোনো পাগল রাস্তায় অবহেলিত হয়ে ভিজছে, তাই সাহায্য করতে এসেছিলাম। আমাকে আপনার পাগল মনে হয়? আপনি পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল। আসলে আমি পরীক্ষা করে দেখছিলাম আপনি আসলে পাগল নাকি। দেখলেন, আপনি ঠিক প্রমাণ করে দিলেন আপনি পাগল। না মানে একটা কথা তো জানাই আছে, পাগলকে কখনো পাগল বললে খেপে যায়। আমি পাগল তাই তো? দাঁড়ান এবার পাগলামি দেখাচ্ছি। আলিশা মানাপের হাত থেকে ছাতাটা কেড়ে নিয়ে ফেলে দিল। আরে কি করলেন? আর 30 মিনিট পর আমার শো, আর আপনি আমাকে ভিজিয়ে দিলেন? বেশ করেছি আমাকে পাগল বলা। কি দুনিয়া আসলো বাবা, পাগলকে পাগল বলাও যাবে না। আর হ্যাঁ, মরতে হলে সেফলি কোনো জায়গায় গিয়ে মরুন। এই ধরনের কোনো ব্রিজ থেকে লাফ দিন, নয়তো ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ুন, নয়তো বাসায় বসে অনেক কিছু ট্রাই করতে পারেন। এই মাঝ রাস্তায় মরে শুধু শুধু ট্রাফিক বাড়িয়ে কী লাভ? শুনে রাখুন, আমার নাম আলিশা আঞ্জুম। আমি নিজে যতটুকু পুড়ি তার চেয়ে শতগুণ পোড়াতে পারি। আর এত সুন্দর জীবনে মরবো কেন? তাহলে বাসায় চলে যান, পাগল বেশে বৃষ্টিতে রাস্তায় কি? মানাপ নিজের কোটটা খুলে আলিশার গায়ে জড়িয়ে দিয়ে বলে, সাদা রং সুন্দর, তবে বৃষ্টিতে তা ভয়ঙ্কর সুন্দর। আপনি তো ভারী অসভ্য। বেশি কথা না বাড়িয়ে গাড়িতে এসে বসুন। আপনার কি মনে হয় আমি রাস্তার সস্তা মেয়ে? আপনি বলবেন আর আমি নাচতে নাচতে গাড়িতে উঠে বসবো? তা কেন মনে হবে? আমার কাছে তো আপনি একজন টিকিট সেলিব্রিটি। একদম বাজে কথা বলবেন না, আমি সুস্থ মস্তিষ্কের মানুষ, অসুস্থ প্রতিবন্ধী না। মানাপ ছাতা তুলে এনে আলিশার হাতে ধরিয়ে দিয়ে বলে, একটু ধরুন, আপনার প্রতিভা দেখাই। মানাপ নিজের মোবাইল থেকে একটা ভিডিও বের করে আলিশার সামনে ধরলো, যেখানে আলিশা নিম্ন গানের সাথে রিল ভিডিও করেছে। হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বোঝেন না, জ্বালা দিয়েন না, দূরে যাইয়েন না। মইরা গেলে আমায় খুঁজা পাইবেন না, ওরে কালাচান তোমার লাইগা মন করে আনচান। এই, তার মানে আপনি হ্যাকার? আমার মোবাইল হ্যাক করে এসব নিয়েছেন? হোয়াট? একদম নাটক করবেন না, আমাকে অবলা ভাবার ভুল তো স্বপ্নেও করবেন না। মেডিকেল 2য় বর্ষের স্টুডেন্ট আমি। আপনাকে যদি 14 শিখের ভাত না খাইয়েছি, তো আমার নাম, ওয়েট ওয়েট, নিজের এত সুন্দর নাম পাল্টে রাখার হুমকি দেওয়ার আগে দেখে নিন। হুমায়রা হাসান, মেয়েটাকে চেনেন নাকি? এ তো আমার বন্ধু। বন্ধুর আইডি আপনি কোথায় পেলেন? আপনার বন্ধু আমার বোন। তাই এটা ক নাম্বার মিথ্যে কথা মিস্টার? একদম সত্যি কথা, তার ভাই আছে, এটা জানে না? কেমন বন্ধু আপনারা? হ্যাঁ জানি তার ভাই আছে। আর এটাও জানি তার ভাই অস্ট্রেলিয়া থাকে পড়ালেখা করার সুবাদে। আবরার হাসান মানাপ তার নাম। বাহ, লেখিকা তো আমার সম্পর্কে ভালোই খবর রাখে দেখছি। সেই কখন থেকে বাজে কথা বলেই যাচ্ছেন। সমস্যা কি আপনার? হুমায়রার ভাই তাই তো, এক কাজ করেন, হুমায়রাকে কল করুন। কথা শেষ হওয়ার আগেই আলিশা ঢলে পড়ল। মানাপ আলিশাকে আগলে নিয়ে গাড়ির পেছনের সিটে বসিয়ে দিল। আলিশার যখন জ্ঞান ফিরেছে, সে নিজেকে নিজের রুমে আবিষ্কার করে।
নাহার বেগম আলিশার পাশে বসেছিলেন। আলিশার চোখ খুলতে তিনি অস্থির হয়ে জিজ্ঞেস করেন, মা তোর কি হয়েছিল? তোর এই অবস্থা কি করে হলো? আমাকে এখানে কে নিয়ে আসলো? একটা গাড়িতে করে কেউ তোকে এখানে পাঠিয়েছে। সাথে একটা কাগজে লেখা ছিল, অতিরিক্ত বৃষ্টিতে ভিজে তুই নাকি রাস্তায় জ্ঞান হারিয়ে পড়েছিলি। আলিশা বিষয়টা তার মায়ের সামনে ঘাটল না। মনে মনে ভাবতে লাগলো, লোকটা কি সত্যি হুমায়রার ভাই? কিন্তু সে বাংলাদেশে কবে আসলো? এসব ভাবনার মাঝেই আলিশার মোবাইলটা বেজে উঠল। মাই লাইফ দিয়ে নাম্বারটা সেভ করা। আলিশা নাহার বেগমকে বলল, আম্মু একটু চিকেন স্যুপ করে নিয়ে আসো তো, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। যাচ্ছি। আর শোন, এই বিচার তোলা রইল, তোর বাবা একবার ফিরুক তখন তোকে মজা বোঝাবে। নাহার বেগম চলে যেতেই আলিশা নিজের মোবাইল নিয়ে আগে অভ্রর নাম্বার এডিট করে নাগিন দিয়ে সেভ করলো। তারপর কল ব্যাক করতেই ওপাশ থেকে অভ্র হেসে বলে, তা শুনলাম ছ্যাঁকা খেয়ে রাস্তায় পড়েছিলে। এতই ভালোবাসতে আমাকে, তাহলে পায়ে ধরে বলতে পারতে, অভ্র প্লিজ আমাকে ছেড়ে দিও না, তাহলে ভেবে দেখতাম। আলিশা অট্টহাসি দিয়ে বলে, দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করুন মিস্টার অভ্র আনান। আমি আলিশা আঞ্জুম, ভাঙলেও মচকায় না। সো আপনার মতো মানুষের ভালোবাসা তো দূরে থাক, ভালো কথাকেও ঘৃণা করি। আপনার মস্তিষ্কে নিউরনে একটা কথা গেঁথে নিন, আলিশা আপনাকে ঘৃণা করে। আর হ্যাঁ, আপনার মতো অভ্রকে যদি পুতুল নাচ না নাচিয়েছি, তবে আমার নামও আলিশা আঞ্জুম না। আমি অপেক্ষায় থাকবো, দেখি কেমন নাচ নাচাতে পারো। আহিয়া নান্নান অভ্রকে নাচাতে এত সহজ না। দ্য গেম স্টার্ট। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে নোট করছিল আলিশা। এমন সময় অভ্র এসে বলে, হাই আলিশা। আলিশা অভ্রর কথায় পাত্তা না দিয়ে নিজের মোবাইলে লাউডস্পিকারে ব্রেকআপ সং ছেড়ে দিয়ে নিজের কাজ করতে লাগলো। দিয়া আলিশার পাশেই বসে মুখ টিপে হাসছে। অভ্র আলিশার কানের কাছে মুখ নিয়ে বলে, শোকে কি পাগল হয়ে গেলে নাকি মিস আলিশা? আলিশা গান বন্ধ করে বলে, পাগলের সুখ মনে মনে। তা আপনার মতো আনারসের জন্য শোক পালন করবে কে শুনি? কামান হালিশা, আমাকে ভুলভাল বোঝাতে পারো, বাট নিজেকে কি বোঝাবে? নিজেকে বুঝিয়েছি, আপনার মতো একটা পচা আনারসকে ডাস্টবিনে ফেলে দিয়ে সামনে ইয়ার ফাইনাল পরীক্ষায় সেটাই মনোযোগী হব। এরকম নর্দমা কত আসবে যাবে, ওই যে প্রবাদ আছে, আঙ্গুর ফল টক। ব্যাপারটা সেরকম হয়ে গেল। আলিশা অট্টহাসি দিয়ে বলে, নাইস জোকস। আপনি এমন কোনো রাজপুত্র না যাকে না পেয়ে আফসোসে মরে যাব। সো আমার পিছে না ঘুরে নিজের পড়ালেখায় মনোযোগ দিন। আফসোস করে লাভ নাই, জানি আমার মতো সুন্দরী রূপবতী আপনার কপালে নেই। সো রাস্তা ছাড়ুন, আমি ডাক্তার আহিয়া নানান অভ্র। আমার এক ইশারাতে মেয়েদের লাইন লেগে যাবে। আপনার মতো ছেলেদের জন্য লাইনের মেয়ে ঠিক আছে, কোনো ভদ্র মেয়ে লাইনে দাঁড়াবে না নিশ্চয়ই। অভ্র আলিশার হাত শক্ত করে ধরে বলে, খুব বার বেড়েছে দেখছি, তুমি ভুলে যাচ্ছ আমি কে। আলিশা নিজের হিল দিয়ে অভ্রর পায়ে পাড়া দিয়ে বলে, আপনি ভুলে যাচ্ছেন আমি কে। কেউ ইট মারলে তাকে পাটকেল মারতে আলিশা জানে, সো বি কেয়ারফুল। আলিশা ক্লাসরুমের দিকে চলে গেল, সাথে দিয়া আর সুস্মিতা। রোদ অভ্রকে বলল, তোর টোপ উল্টো না পড়ে। চাইলে জ্বালাতে, আলিশা তো নিজেই আগুন, সে জ্বলার চেয়ে জ্বালাবে বেশি। বাদ দে, আমিও দেখে নেব ওকে। ব্যাকডেটেড মেয়ে। এই যুগে কে বিয়ের জন্য অপেক্ষা করে? বিয়ের আগে একসাথে সময় কাটানো কি এমন ব্যাপার? এখনই তো সময় এনজয় করার। তুই কি আলিশার সাথে এই জন্য ব্রেকআপ করলি? ও রুম ডেট করতে মানা করলো তাই। দেখো, যথেষ্ট রূপবতী, মেধাবী, ওকে বিয়ে করা যায়। কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে? আর কি এমন ভুল জিনিস চেয়েছি? ভেবেছিলাম ব্রেকআপের কথা শুনলে রাজি হয়ে যাবে, উল্টো পায়ে পা দিয়ে ঝগড়া করতে লেগে পড়েছে। ছেড়ে দে অভ্র, ক্যাম্পাসে ওর সাথে এসব নিয়ে ঝামেলা করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে। অভ্র সহজে কাউকে ছাড়ে না, আর নিজের শিকার তো নাই। আগে প্রেম ছিল, এখন জুনুন। সো দেখি ও আমার হাতে ধরা না দিয়ে কোথায় যায়। যত দূরেই উড়ে যাক পাখি, সন্ধ্যা হলে আমার ঘরে বন্দি। বন্দি হওয়ার মতো পাখি আলিশা না, আমার যা মনে হয়। এই রোদ, তোকে কি আলিশা 10 টাকা ঘুষ দিয়ে ওর চামচামো করতে বলেছে? দেখি তোর আলিশা কোন ঘরে বন্দি হয়। রাত 9টায় বাসায় ফিরে ফ্রেশ হয়ে মানা ফুয়ারা রুমে এসে বলে, কিরে পেতনি, কি খবর? আমার খবর যাই হোক, তোমার খবর কি? আমি আবার কি করলাম? তুমি জানো না তুমি কি করেছো? না, জানি না তো। এই দেখো, আলু আমাকে ব্লক করে দিয়েছে। আলু মিন আলিশা আঞ্জুম। মানব শব্দ করে হেসে বলে, এই আসলে এই মেয়ে মেডিকেল 2য় বর্ষের ছাত্রী। ভাইয়া, আরে সামান্য কথায় নিব্বিদের মতো তোকে ব্লক করে দিল? এটা সামান্য কথা না, ও মাঝে মাঝে 2-1টা ভিডিও করে, কিন্তু সেটা আমরা 3জন ছাড়া কেউ দেখে না। তো তাতে কি এমন হয়েছে? তোর আইডি পাস ছিল আমার কাছে, আমি দেখে ফেলেছি। এর জন্য এমন বিহেভ করার আর ওর লেখালেখির বিষয়টা সবাই জানে না। তুমি সব ঘেঁটে দিয়েছো। আচ্ছা, তোর বান্ধবী মাঝ রাস্তায় বৃষ্টির মতো পাগলের মতো ভিজতে ছিল, সাহায্য করায় আবার ঝগড়ুটে মেয়েদের মতো ঝগড়া করাও শুরু করে দেয়। তাই পাগল থামাতে এটা বলেছি। এর জন্য এসব বলবা? আর কোনো কথা ছিল না?
শোন, তোর আলুকে বল আমাকে ধন্যবাদ আর ট্রিট দিতে, সাথে আমার কোট দিয়ে যেতে, সুন্দর করে ওয়াশ করে আমি কল করব। তুমি সরি বলবা। যদি সরি বলো তাহলে তোমাকে ধন্যবাদ বলতে বলবো। লাগবে না ধন্যবাদ, বলবো না সরি। অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকতো, সাহায্য করেছি, আবারও সরিও বলবো? থাক তুই তোর আলু পটল তরকারি নিয়ে। ভাইয়া একদম ভালো হবে না বলে দিচ্ছি। ভালোই ভালো সরি বলে দে। বলবো না সরি, কি করবি? বাবার কাছে বিচার দেব। দে, কে ধরে রাখলো? আমিও বলবো সৌরভ দাদা বাবুর কথা। তার বাচ্চা মেয়ের হবু জামাই বলে কথা, শ্বশুরের সাথে পরিচয় করিয়ে দেব। তুই এত বাজে কবে হলি? যা, অমনি বাজে হয়ে গেলাম। আর হ্যাঁ শোনো, আমি কাউকে সরি বলি না, তবুও ভুলটা আমার হলে ভেবে দেখতাম। ভুল তোর আলুর, সরি হোক বা ধন্যবাদ সেটাও বলতে হবে তোর আলুর। মিসেস সেলিনা এসে বলে, এত বড় হয়ে গেছিস এখনো ঝগড়া করিস বাচ্চাদের মতো। তাড়াতাড়ি খেতে আয়, রাত কত হয়েছে খবর রাখিস? রাতের 11টায় বাসায় ফিরল আলিশা। নাহার বেগম খাবার টেবিলে খাবার বাড়তে বাড়তে বললেন, ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। মা দেখো, আমাকে এই মুহূর্তে কোনো প্যারা দিও না প্লিজ। আমি জানি তুমি এখন কোনো একটা ইস্যু নিয়ে কথা বলা শুরু করবা। প্লিজ মা, সারাদিন ক্লাস পড়া সব করতে করতে আমি টায়ার্ড। কথা কম বলে তাড়াতাড়ি আয়। আলিশা ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে চেয়ার টেনে বসলো। নাহার বেগম আলিশার প্লেটে খাবার তুলে দিয়ে বলেন, কালকে বৃহস্পতিবার, কালকে তোর ফুপির বাসায় যাব বসুন্ধরা। আমি যেতে পারবো না আম্মু, সপ্তাহখানেক পর আমার এক্সাম, আমি খুব চাপে আছি। তুই বই নিয়ে যাবি সাথে, কিন্তু যেতে হবে। জোর করো না আম্মু, আমার পক্ষে সম্ভব না। প্লিজ আম্মু, বারবার এক কথা বলবা না। আলিশা খাবার শেষ করে নিজের জন্য 1 কাপ কফি করে নিয়ে পড়ার টেবিলে বসলো। বই খুলে বইয়ের পাতায় চোখ রেখে হারিয়ে গেল অতীতে। তখন সবে নতুন নতুন ক্লাস শুরু করেছে, কয়েক মাস হবে। শ্রাবণ মাসের শুরুর দিকে হঠাৎ বৃষ্টির মতো দেখা হয় অভ্রর সাথে। ক্লাস শেষে রাতের 9টায় রাস্তায় দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল। হুট করে ঝুম বৃষ্টি শুরু হয়। কোন দোকানের ছাউনির নিচে যাবে তার আগেই অভ্র একটা ছাতা এগিয়ে দিয়ে বলে, কোনিয়ার। আলিশা কথার উত্তর দিচ্ছে না, ছাতাও নিচ্ছে না। অভ্র নিজেই ছাতায় মেলে দিয়ে বলে, আমি অভ্র, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, সেম কলেজ। এবার আলিশা ছাতা নিল, আস্তে করে বলল, আমি প্রথম বর্ষের। ও নিউ, আচ্ছা কিছু মনে না করলে আমি তোমাকে ড্রপ করে দেই। আমার নিজের গাড়ি, মানা করবে না আশা করি। কিন্তু ভাইয়া, আমার আর আপনার রাস্তা তো ভিন্ন। রাস্তা চাইলেই এক করা যায়, চলো তো। ও হ্যাঁ, নামটা কি তোমার? আলিশা আঞ্জুম। আলিশার ভাবনার মাঝে পরপর কয়েকটা টেক্সট টোন বেজে উঠল ফোনে। টেক্সটগুলো পড়ে ভ্রু কুচকে গেল। হোয়াট? টেক্সটগুলো কারো নয়, অভ্রের পাঠানো। জান, আজকের তারিখ মনে আছে? পাখি, তুমি কি সত্যি আমার সাথে ব্রেকআপ করতে চাইছো? ওয়াটার লিলি, তুমি কি সত্যি আমাকে ভুলে যাবে? ডিয়ার রেমবো, আমার কথা তোমার মনে পড়ছে না? আমরা কত রাত কথা বলে পার করেছি। জাস্ট একটা রাত আমার সাথে কাটাতে বলেছি, এর জন্য তুমি আমাকে ছেড়ে দেবে? আলিশার টেক্সটগুলোর দিকে তাকিয়ে চোখ ঝাপসা হয়ে উঠল। রিপ্লাই লিখছে আর ডিলিট করছে, ততক্ষণে চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ছে। হুট করে পরিচিত নাম্বার থেকে কল আসা শুরু করলো। রিসিভ করবে না করবে না করতে করতে রিসিভ করে কানে ধরলো মোবাইলটা। ওপাশ থেকে এলোমেলো শব্দে অভ্র বলছে, আমি তোমাকে ভালোবাসি, বুঝেছো? এই কথাটা মাথায় রেখো। অভ্র নিজের জিনিসে কারো ছায়া সহ্য করে না। এই মধ্যরাতে মাতাল হয়ে একটা মেয়ের সাথে অসভ্যতা করতে লজ্জা লাগে না? একদম আমার সাথে বাজে কথা বলবে না, একদিন সহ্য হলো না। ব্রেকআপ হওয়ার আগেই আরেকজন জুটিয়ে নিলে? আমি তো এই আলিশাকে চিনি না। অভ্র, তুমি যদি ভাবো তোমার বাজে কথা আমি সহ্য করব তাহলে ভুল ভাবছো। নিজের মতো সবাইকে ভাবো। একদম কথা বলবি না। তোর সাথে বিয়ের আগে বাসর করতে চেয়েছি, তাই বলে ব্রেকআপ মেনে নিলি? তাহলে দিন দুপুরে অন্য ছেলের বাহুতে কি করছিলি? তোমার বাজে কথা শোনার মতো টাইম আমার কাছে নেই। তোকে প্রথম দেখেছিলাম তো স্কুলের র্যাক ডেতে, তারপর থেকে তোর কথা ভেবে তোকে কত খুঁজেছি। সেই আবার দেখা হলো আমার কলেজের রিইউনিয়নের অনুষ্ঠানে। তুই কেন আসলি সেদিন? না তুই আসতি আর না তোর সাথে আমার প্রেম হতো। আলিশা কল কেটে দিল, এখন কথা বলা বেকার। হাঁটুতে মুখ গুজে কান্না করা শুরু করলো। সকালে নাস্তা করে বেরিয়ে পড়লো ক্লাসের উদ্দেশ্য। আজ রাস্তায় তেমন কোনো গাড়ি নেই। সেই কখন থেকে দাঁড়িয়ে আছে, বৃষ্টির সময় এই এক সমস্যা। এদিকে ক্লাসের সময় হয়ে যাচ্ছে, হাতে ছাতা কাঁধে ব্যাগ। মানাপ আজ অফিস জয়েন করবে, তাই সকাল সকাল বের হলো বাসা থেকে। মানাপের সাথে হুমায়রাও আছে। গাড়ি চলছে। হুট করে হুমায়রা বলে, ড্রাইভার গাড়ি থামান তাড়াতাড়ি। গাড়ি থামাতেই হুমায়রা আলিশাকে কল করলো। যদিও গাড়ি দেখেই আলিশার বুঝতে বাকি নেই। গাড়ির ডোর খুলে ভেতরে ঢুকতে চিৎকার করে বলে, আপনি? আস্তে ম্যাম, আপনার সিগন্যাল থামান, আমি এই বাদর মহাশয়ের ভাই। আলিশা আস্তে করে বলে, এই তোর ভাই? সিরিয়াসলি তোর এই অভদ্র ভাইয়ের এত প্রশংসা করতি? এই যে মিস লেখিকা, আমি আপনাকে সাহায্য করলাম, আবারও অভদ্র হলাম?
তা নয়তো কি, কারো ব্যক্তিগত ভিডিও পারমিশন ছাড়া দেখা কোথাকার ভদ্রতা। এটা আমি ভুল করেছি, কিন্তু ইচ্ছেতে না। ওর পাসওয়ার্ড হ্যাক করেছিলাম ও কি করে সেটা দেখার জন্য। হুট করে তোমার ভিডিও সামনে চলে আসলে দেখে ফেললাম। বাই দ্য ওয়ে, তোমার লেখা তুমি আসবে বলে গল্পটা কিন্তু দারুণ। শুভকামনা রইল আগামীর জন্য। আপনি আমার লেখা পড়েন? পড়ি মাঝে মাঝে, মোটামুটি ভালোই লিখো, তবে আরও ইমপ্রুভমেন্ট দরকার। ব্যাপার না, চেষ্টা করলে হয়ে যাবে। আলিশা ছোট করে বলল, ধন্যবাদ। কি বললে শুনতে পাইনি, আবার বলো। হুমায়রা, কলেজ গেটে চলে এসেছি, তুই নামবি নাকি থাকবি? ওদের আগে মানাপ নেমে গাড়ির ডোর খুলে দিল। হুমায়রা আর আলিশাও নেমে আসলো। দূর থেকে একজন শকুনের দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজের হাত নিজে মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার বৃথা চেষ্টা করে পাশের দেয়ালে সজোরে আঘাত করলো। দেয়ালে আঘাত করলে আঘাত নিজের কাছেই ফিরে আসে, কিন্তু এই মুহূর্তে হাতের আঘাতের চেয়ে হৃদয়ের আঘাতটা বেশি, তাই অনুভব হচ্ছে না। আলিশা আগে চলে আসলো। হুমায়রা কি যেন বলছে মানাপকে। আলিশা ক্লাসরুমে ঢুকবে তার আগেই অভ্র আলিশার হাত ধরে টেনে একটু ফাঁকা জায়গায় নিয়ে আসলো। কি সমস্যা আপনার? মেয়ে দেখলে টানাটানি করতে ইচ্ছে করে? ওই ছেলেটাকে? আপনাকে কেন বলবো? বলতে হবে, কারণ এখন আপনার ভাইরাল টপিক। আপনাকে কিছু বলতে আমি বাধ্য নই। অভ্র আলিশার হাত পেছন দিক থেকে ঘুরিয়ে ধরে নিজের একদম কাছে এনে বলে, তুই আমার মানে আমার, আমার না হলে অন্য কারণ না। তোর বিয়ে দরকার তাই তো? যা, কাল যাব তোর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। একটা কথা আছে না, রাত গায়া বাদ গায়া। সো মিস্টার অভ্র, আপনিও সেভাবে আমার জীবন থেকে আউট হয়ে গেছেন। এখন আপনি আমার এক্স, আর হ্যাঁ, ওই ছেলেটা প্রেজেন্ট। আলিশা অভ্র যতদিন বেঁচে আছে তোমার প্রেজেন্ট ফিউচার সব সে। তো ডাক্তার আহিয়ান আন্নান অভ্র, আপনি স্ব ইচ্ছেতে আমাকে ছাড়বেন নাকি লোক জড়ো করব? অভ্র আলিশাকে ছেড়ে দিয়ে বলে, তোমার ঠিকানা একটাই, মিসেস অভ্র। আলিশা ক্লাসে এসে ক্লাস করলে পুরো ক্লাসে হুমায়রার সাথে কোনো কথা হলো না। ক্লাস শেষ করে গ্রুপ স্টাডি করতে বসবে তার আগে হুমায়রা বলে, কিরে অভ্র আবার এমন করছে কেন? পাগল উন্মাদ হয়ে গেছে। এখন বলে ও আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। সেটা তো ভালো কথা, ঝগড়া মিটিয়ে নে। ভালো কথা তোর জন্য, আমার জন্য না। যে ছেলে সামান্য রুম ডেটকে ইস্যু করে ব্রেকআপ করে দেয়, তার সাথে আমার হবে না। এর চেয়ে তোর ভাই ভালো, এরকম ছেলে পেলে ঝুলে পড়বো। মানাপ অফিসে এসে সবার সাথে পরিচিত হয়ে নিজের কেবিনে এসে বসলো। কফি মগে চুমুক দিতে দিতে আলিশার পেজে ঘুরছিল। আলিশার আজকে পোস্ট চোখে পড়লো, যেটা ঘন্টাখানিক আগেই করেছে। যে চলে যেতে চায় তাকে আটকাবে না, বরং যেতে দাও। জোর করে ঘর পেলেও মন পাওয়া যায় না। পোস্ট পড়ে মানাব বিড়বিড় করে বলছে, আমি তোমার রূপে মুগ্ধ, তোমার গুণে খুন। এখন বেঁচে থাকতে হলে আমার তোমাকে প্রয়োজন, মিস লেখিকা। এমন সময় হুসনা কয়েকবার ডোর নক করে বলল, স্যার আসতে পারি? বার কয়েক বলার পর মানাব খেয়াল করলো, নিচের দিকে তাকিয়ে বলে, আসুন। স্যার 12টা বাজে, মিটিং আছে। আমি সব ফাইল রেডি করে এনেছি, আপনি একবার চেক করে নেবেন। ফাইলগুলো নেওয়ার সময় মানাব খেয়াল করলো হুসনা শাড়ি পরা। কোনো কিছু দ্বিধা না করে জিজ্ঞেস করলো, আপনি অফিসে শাড়ি কেন পরে এসেছেন? স্যার এটাই তো রুলস, সব মেয়ে স্টাফরা শাড়ি পরবে। আর ছেলে স্টাফরা কি পাঞ্জাবি পরে আসে? না স্যার, তা কেন হবে? তারা নিজের ইচ্ছে মতো ড্রেস পরে আসে। ও, আমি ভাবলাম শাড়ি পাঞ্জাবি পরে অফিসে বিয়ের আয়োজন করতে আসে হয়তো। তাই এ নিয়ম কে করলো? কামাল সাহেব। বাবা কিছু বলেনি? স্যার এসব বিষয় তেমন একটা খেয়াল করেন না। আগামীকাল থেকে নিজের স্বাচ্ছন্দ্য মতো ড্রেস পরে আসবে। তবে হ্যাঁ, অবশ্যই রুচিসম্মত হতে হবে। জি স্যার। হুসনা চলে আসবে এমন সময় মানাব বলে, আমার জন্য 1 কাপ সুগার ফ্রি কফি পাঠিয়ে দেবেন। হুসনা বাইরে এসে আনন্দে মুচকি হাসছে। মনে মনে বলছে, ইস, মিস্টার হবু জামাই একবার আমার দিকে ভালো করে তাকালোও না। আলিশা স্টাডি কমপ্লিট করে বাসার দিকে রওনা দিয়েছে। এমন সময় তার সামনে এসে হাজির। রাস্তা ছাড়েন ডাক্তার অভ্র। রাস্তা ছাড়ার জন্য আটকায়নি মিস হবু ডাক্তার। আপনার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যার সুবাদে আপনি এই বিহেভ আমার সাথে করতে পারেন। আচ্ছা, আমাদের কি ব্রেকআপ হয়েছে? এই রাতের বেলা আপনার সাথে ফালতু টপিক নিয়ে কথা বলার মুড বা ইচ্ছে কোনোটাই নেই। সো আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। রেমবো, তোমার রাস্তায় আমার রাস্তা, আমার রাস্তায় তোমার রাস্তা। এখন বলো তো, আমাদের কি ব্রেকআপ হয়েছে? আপনার সাথে ফালতু কথা বলার টাইম আর ইচ্ছে কোনোটাই নেই। না মানে, একজন বলেছিল সম্পর্ক থাকলে বিচ্ছেদ হয়, প্রেম থাকলেও বিচ্ছেদ হয়, কিন্তু ভালোবাসা নাকি কোনো বিচ্ছেদ নেই, তাই জিজ্ঞেস করলাম। জীবন থেকে সময় আর কথা দুটোই হারিয়ে যায়, আর আমি হারানো জিনিস ফিরে পেতে চাই না। আমি চাই সব হারিয়ে যাও, জিনিস নিখোঁজ হোক, আমার জীবন থেকে সেসব একেবারে মুছে যাক। আলিশা, আই লাভ ইউ। আমি আপনাকে ঘৃণা করি, আই হেট ইউ। তোমার ঘৃণার মধ্যে ভালোবাসা খুঁজে নেব, তবু ছেড়ে যেও না প্লিজ। যে বিহিব আপনি করছেন সেটা আসলে আপনি না। আপনাকে এমন শান্ত মেজাজ দেখে হাসি পাচ্ছে। বাই দ্য ওয়ে, আলিশা দ্বিতীয়বার কাউকে সুযোগ দেয় না।
আর হ্যাঁ, আপনি বলছিলেন আমার মতো আলিশার টাকা ছিটালে অভাব হবে না। সো তাদের কাছে যেতে পারেন, না আপনি আর না আপনার টাকা, দুটোর কোনোটার দরকার নেই আমার। সম্পর্কে ঝগড়া মান অভিমান থাকবেই, তাই বলে সম্পর্ক শেষ করে দিতে হবে? মান অভিমান আর অসম্মান অপমান ভিন্ন জিনিস। দেখো, এতক্ষণ ধরে ভালোভাবে বলেছি, এরপর আর ভালোভাবে বলবো না। সোজা তুলে নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করব। আহিয়া নানান অভ্র আজ পর্যন্ত কোনো কিছু চেয়ে পায়নি এমন হয়নি। জোর করে শরীর পাওয়া যায়, মন না। অবশ্য আপনার দরকার তো আমার শরীর। অভ্র নিজের গাড়ির সাথে আলিশাকে চেপে ধরে বলে, ডোন্ট ক্রস ইউর লিমিট। আমি তোমাকে ভালোবাসি, তাই চেয়েছি তোমার সাথে ইন্টিমেট হতে। কিন্তু তার মানে এটা নয় আমার ভালোবাসা মিথ্যে। আর আজকাল বিয়ের আগে এসব হচ্ছে, এটা এমন কোনো বিষয় না। সো হোয়াট মিস্টার অভ্র, আপনি জানেন আমি কেমন, আমার ফ্যামিলি কেমন। আপনি কি করে ভাবলেন আমি এসব মেনে নেব? তার মানে আপনি আমাকে বুঝতেই পারেননি। আলিশা অভ্রের হাতে দাঁত বসিয়ে দিল। অভ্র আলিশাকে ছেড়ে দিল। আলিশার দিকে তাকিয়ে বলে, মানে এখন তুমি বাচ্চাদের মতো কামড়াকামড়ি করবে? আলিশা কিছু বলবে তার আগে ঈশান বলে, আলু তুই এখানে? তোকে পুরো কলেজ খুঁজে আসলাম, তুই কেন এসেছিস? মামি পাঠিয়েছে, তুই এখন আমার সাথে আমাদের বাড়িতে যাবি, চল। ইনি কে রে আলু? অভ্র নিজে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি ডাক্তার অভ্র। তুমি নিশ্চয়ই বড় ফুপির ছোট ছেলে ঈশান? হ্যাঁ একদম, কিন্তু আপনি জানলেন কি করে? হবু শ্বশুরবাড়ির এতটুকু খোঁজ রাখবো না মানে? কিছুই বুঝলাম না। ঈশান, কিছু মানুষ জেগে স্বপ্ন দেখে, তাদের কথা বাদ দে, চল। শালাবাবু, কিছু মানুষ অভিমান করে ওই দূর আকাশ মেঘের মতো, কিন্তু মেঘ কেটে গেলে তার কিন্তু আমার হাস্যোজ্জ্বল। আলিশা ঈশানের বাইকে বসে অভ্রকে উদ্দেশ্য করে বলল, যাকে ছেড়ে দিয়েছি তাকে ফিরিয়ে নেয়ার মতো মেয়ে আলিশা না। আলিশা চলে যেতেই রোদ বলে, অভ্র তুই এসব কি করছিস? নিজেকে একবার দেখ, তোর সাথে এসব যায় না। তুই ডাক্তার অভ্র, যার জন্য কত মেয়েরা পাগল। আমার কত মেয়েকে চায় না, এখন আমি আলিশাকেই চাই, মানে ওকেই আমার লাগবে। কিছু দূরে সে ঈশান বলে, তবে যাই বলিস জিজুকে কিন্তু আমার পছন্দ হয়েছে, হ্যান্ডসাম আর ড্যাশিং। ঈশান, চুপচাপ বাইক ড্রাইভ কর। আর জিজুকে রে, ও একটা হাফ মেন্টাল। বুঝলি? বুঝি, নিশ্চয়ই ঝগড়া হয়েছে, ব্যাপার না, এসব তো থাকবেই। তবে আমি কনফিউজড, আসলে আমার জিজুকে। বাইক থামা, এক্ষুনি থামা। কি হলো? জিজুকে কনফিউজড মানে? যার সাথে সোশ্যাল মিডিয়ায় তোমার ভিডিও ভাইরাল। কি সুন্দর ক্যাপশন, বৃষ্টি বিলাসে মজেছে কপত কপতি। হোয়াট? তুমি জানো না? এই দেখো, এসব কি? এসবের মানে কি? কে করলো? দুদিন ধরে এটা ভাইরাল টপিক, কত কত সুন্দর সুন্দর কমেন্ট। আলিশা ঈশানকে সবটা খুলে বলল, কিন্তু একটা বড় ভুল হয়ে গেছে। আগামীকাল এই ছেলে তোমাকে দেখতে আসবে, মানে? আমার কোনো মতামত নেই, আমাকে একবার জিজ্ঞেস করবে না? আমি এখন পালাবো তোর সাথে, বাইক ঘোড়া। না না, আমি তোকে বিয়ে করব না। আমার জিএপ আছে রিদা, ওকে আমি খুব ভালোবাসি। তোকে বিয়ে করবে কে রে রামছাগল? তুই শুধু আমার সাথে থাকবি আমাকে রক্ষা করার জন্য। তুই বাসায় চল, দেখতে আসলে বিয়ে হয়ে যায় না। সবাইকে সবটা বুঝিয়ে বল। তোর ভরসায় যাচ্ছি, যদি আমার কথা কেউ না শোনে তবে তুই কিন্তু আমাকে নিয়ে পালাবি। তোর তো আমাকে ফাঁসাতেই হবে, ভাই হিসেবে এটা তোর দায়িত্ব। মেরি বেহেনা জো আপকা মর্জি। মানাব অফিস থেকে বের হয়ে গাড়িতে বসবে এমন সময় সুহানা এসে বলে, স্যার প্লিজ হেল্প মি। কি সমস্যা? আমাকে একটু লিফট দিতে হবে। মানাব আর কোনো কথা না শুনে ড্রাইভারকে বলল, ড্রাইভার তাড়াতাড়ি চলো, লেট হচ্ছে আমার। সোহানা বোকার মতো দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবছে, বজ্জাত ছেলে, লিফট দেবে না বলে দিলেই হয়। সোহানা একটা রিক্সা ডেকে নিয়ে রিক্সায় উঠে বসে। নিজের মোবাইল বের করে হুমায়রাকে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতে সোহানা বলে, একবার বিয়েটা হতে দাও ননদি, তোমার ভাইয়ের একদিন কি আমার যতদিন লাগে। তা হয়েছে কি সুহানা আপি? তোমার ভাই তো অ্যাটিটিউডের বস্তা। আচ্ছা আপি, তুমি কি জানো কাল ভাইয়ার জন্য মেয়ে দেখতে যাবে? মানে কি বলছো? জানো না তোমার ভাইয়ের সাথে আমার বিয়ের কথা চলছে? সেটাই তো, আমি নিজেও বুঝতে পারছি না কি হচ্ছে। সুহানা কল কেটে দিল। হুট করে মুড খারাপ হয়ে গেল। এটা কি করে হতে পারে? মানাব শুধু আমার। আমি থাকতেও অন্য কাউকে কেন দেখতে যাবে? শান্ত নদী যেমন জোয়ার ভরে ওঠে, ঠিক তেমনভাবে সুহানার চোখ ভরে উঠল। সেলিনা বেগম তার হাজবেন্ড মনির সাহেবকে বললেন, কথা ছিল মানাপের জন্য আমার ভাইয়ের মেয়ে সুহানাকে বউ করে আনবে। কত কথাই তো তাকে, সব কথা কি আর রাখা হয়? ছেলে বড় হয়েছে, তার ইচ্ছে আছে, আমাদের কি এতে? তাই বলে একবার মেয়েটার কথা ভাববে না? কত আশা ছিল এই বাড়ির বউ হবে। জীবনে কার সব আশা পূরণ হয় বলো তো? কিন্তু এটা তো ধোঁকা একরকম। ব্যাস, অনেক হয়েছে, আর একটা কথাও শুনতে চাই না এই বিষয়ে। মানাব নিজের রুম থেকে বের হয়ে বলে, কোন কথা আর হবে না বাবা? মনির সাহেব সেলিনা বেগম একে অপরের দিকে তাকিয়ে আছেন। মানাব চেয়ার টেনে বসতে বসতে বলে, কি দেখছো? বলো, কি কথা আর হবে না? মনির সাহেব হেসে বলেন, তোর বিয়ের কথা। আগে তোর মা সারাক্ষণ তোর বিয়ে বিয়ে করে পাগল করে দিত। আজকের পর থেকে তো সে কথা আর হবে না। কিন্তু আমার মনে হচ্ছে তুমি অন্য কোনো কথা বলছো। সেটা বলতে চাইছো না। সেলিনা বেগম বলেন, তোর বিয়ের কথা ছাড়া আর কি কথা আছে? বলছিলাম হুমায়রার বিয়েটাও দিয়ে দেওয়ার কথা। কি বলো? ও পড়ছে পড়ুক।
সময় হলে দিয়ে দেব। হুমায়রা বলে, তোমরা আমাকে বলো তো কোন মেয়েকে দেখতে যাবে? কেন তুই জানিস না? সেলিনা বেগম আর কিছু বলার আগেই মানাব বলে, তোর জন্য সারপ্রাইজ, দেখতে গেলেই পারবি। মা তুমি থেমে গেলে কেন? বলো তো, আমি জানি না। না আম্মু, একদম বলবা না, কালকে বিকেলে জানতে পারবি। দূর আর জানা, কত ইচ্ছে ছিল সুয়ানা হুমায়রা, সেসব কথা বাদ দাও। মনির সাহেব গম্ভীর কণ্ঠে বলেন কথাটা। নতুন কিছু হচ্ছে সেটা নিয়ে ভাবো। সুহানার কি খবর? ওর বিয়ে হয়েছে? মানাব, তুমি নিজে চিন্তা করো, সুহানার খবর তোমার রাখতে হবে না। এই বাড়িতে কেউ আমার পরিবারের কাউকে নিয়ে কোনো কথা বলুক, আমি চাই না। কি হয়েছে আম্মু, এইভাবে বলছো কেন? খেতে বসেছে, খাবার খাও। খাবারের সময় এত কথা বলার কি আছে? আলিশা ফ্রেশ হয়ে কাজিনদের সাথে বসেছে। মিশান, সাফিন, ফিদা সবাই মিলে গভীর চিন্তায়। সাফিন বলল, তুই কি চাস সেটা বল। আমি বিয়ে করতে চাইছি না। তোর আর অভ্রের ভালোবাসাটা কেমন ছিল? আই মিন টাইম পাস নাকি সিরিয়াস? আমাকে দেখে তোর টাইম পাস করার মতো মেয়ে মনে হয়? রেগে যাচ্ছিস কেন? তাহলে অভ্রকে ফোন কর আর ওকে মানাফের আগে আসতে বল। না, ওকে আর আমার লাইফে চাই না। যা শেষ হয়েছে সেটা শুরু করার প্রশ্নই ওঠে না। তাহলে আর কি করবি? ভালো মেয়ের মতো বিয়ে করে নে। তুমি বড় হয়েছো বাতাসে, বুঝলা? তোমার মাথায় হাড়ি ভর্তি গোবর। কই বিয়ে ভাঙার বুদ্ধি দিবা, তা না উল্টো ফাউল কথা বলো। ঈশান বলল, সমাধান আমার কাছে আছে। এক কাজ কর, ওই ছেলে তো তোর পরিচিত, তুই ওকে বল বিয়ে ভেঙে দিতে, সেটাই ঠিক হবে। মিম বলল, সেসব কিছু করতে হবে না, দেখতে আসতে চাইছে আসুক। আসার পরে তোদের যখন আলাদা কথা বলতে দেবে তখন ঝেড়ে দিবি ইচ্ছে মতো। আলিশা বলল, সব বাদ, একটা জিনিস খেয়াল করেছো? ফিদা সেই কখন থেকে গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে। আলিশা ফিদার হাতে চিমটি দিয়ে বলে, কিরে ক্যাপ্টেন, প্রেমে টেমে পড়লি নাকি? ফিদা বেখেয়ালি ভাবে বলে, সবাই একসাথে বলে, মানে? ফিদা, মানে কিছু না, কোনো প্রেম টেম নেই। তোদের তালে পড়ে ভুলভাল বলে ফেলেছি। তুই যাই বলিস, এটা আমরা বিশ্বাস করব না, সত্যিটা বল। সত্যিটা হলো, আমি নতুন লেকচারারের প্রেমে পড়েছি। সাফিক আহসান তার নাম, নামের মতোই কিউট দেখতে। ক্লাস কি করব, তাকে দেখে সময় পার হয়ে যায়। থাপ্পড় দিয়ে তোর প্রেম বের করে দেব। তোর বয়স হয়েছে প্রেম করার। ঈশানের কথা শুনে আলিশা বলে, বাহ ভাই বাহ, নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনাও না। তোর রিদা যেন কোন ক্লাসে পড়ে? আলু, সেসব কথা বাদ, এখন তোর বিয়ের কথা বল, সেটা কি করা যায়? এখন তো চুপ থাকতে বলবি। নিজে অন্যের বোনের সাথে প্রেম করবে সেটা কমন, আর তোর বোন প্রেম করলে জ্বলে যায় মন। সাফিন বলে, আরে ইয়ার, তোরা থামবি? আমি তোদের বড়, ভুলে গেছিস? মিম বলে, তুমি বড়, তুমি এই প্রেমের উদ্বোধন করেছো। এবার সামলাও সবার প্রেম। রাইমা ফুপি এসে বলে, তোদের প্রেমের আলাপ বন্ধ হলে সব কটা খেতে আয়। এক একটা দামড়া হয়ে গেছে, এখন নিজেদের ভালো বোঝে না। প্রেম করে বিয়ে করতে হবে কেন? আমরা প্রেম করিনি, আমাদের কি বিয়ে হয়নি? নাকি মন মতো জামাই পাইনি? মা, কি শুরু করলে তুমি? যাও, আমি ওদেরকে নিয়ে আসছি। সাফিন, তোর জন্য সব কটা নষ্ট হয়েছে। তুই ভালো হলে ওরাও ভালো হতো, সব নষ্টের মূল তুই। বড় হয়েছি, এটাই সবচেয়ে বড় ভুল। এবার চুপচাপ ওদের নিয়ে খেতে আয়, মূল যেমন হবে শাখা তো তেমনই হবে। ফুপি চলে যেতেই সবাই হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। প্রত্যেকবার এটাই হয়, যেই ভুল করুক বকা লাস্টে গিয়ে সাফিনের মাথায় ওঠে। ডাক্তার আরাফাত আনানের একমাত্র আহিয়ান আনান অভ্র। অভ্র নিজের বাবার মুখোমুখি বসে আছে। একটু দূরেই দিশা বেগম দাঁড়িয়ে আছে। দুই বাপ ব্যাটার মেজাজ খুবই ঠান্ডা, তাই ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ডাক্তার আরাফাত শান্ত স্বরে বললেন, মেয়েটিকে? বাবা, অ্যাডভোকেট লিকায়েত হোসাইন, নাম তো শুনেছ। তার মেয়ে আলিশা আমাদের মেডিকেল কলেজের 3য় বর্ষের ছাত্রী। তা কতদিন ধরে এসব চলছে? বাবা, আমি ওকে ভালোবাসি, আমাদের মত চলাচলই নেই। তোমাকে বললাম, তুমি আমাকে তোমার ডিসিশন শোনাও। মেয়ে আমার পছন্দ, তবে শর্ত হলো কোনো রকম অভদ্র আচরণ আমি মানব না। এবাড়ির বউ হলে এবাড়ির রুলস ফলো করতে হবে। এটা বাড়ি, জেলখানা না। এখানে কিসের রুলস? আর হ্যাঁ, তোমার ক্যালকুলেশনে ভুল হচ্ছে। আলিশা যথেষ্ট ভদ্র মেয়ে, ওকে তোমার ভদ্রতা শেখাতে হবে না। কবে যেতে হবে আমাদের? যত দ্রুত সম্ভব। যাও, মেনে নিলাম। তবে মনে রেখো, মানিয়ে কিন্তু তোমাদের নিতে হবে। তুমি ওকে আমার করে দাও, বাকি সব আমি বুঝে নেব। ওকে, তুমি রিল্যাক্স হও, আমি তাড়াতাড়ি তোমার বিয়ের ব্যবস্থা করব। অভ্র যাওয়ার আগে বলে গেল, বিশ্বাস করলাম, আমি জানি আমার বাবা কথার খেলাপ করে না। অভ্র চলে যেতেই দিশা বেগম নিজের হাজবেন্ডের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, এত সহজে মেনে নিলে? একমাত্র ছেলে হাতছাড়া করা তো যাবে না। আর মেয়ের ফ্যামিলি ভালো, সমস্যা তো নেই। আর দুজনই যেহেতু একই লাইনে, দুজনকে বুঝতে সুবিধা হবে। দেখো, ছেলের সাথে কোনো মাইন্ড গেমস খেলো না। তুমি জানো তোমার ছেলে কেমন, একই রক্ত তোমাদের। তাই যা মুখে বলেছো সেটাই করবে আশা করি। তুমি কি ভাবো আমি বাহিরে যেভাবে কেস সলভ করি পরিবারে সেটাই করব? না মিস্টার ডিয়ার ওয়াইফ, এখানে যা করার মন থেকেই করব। চিন্তা করার কোনো কারণ নেই। 2-1 দিনের মধ্যেই মেয়েকে দেখে আংটি বদল করে রাখবো। তারপরে বিয়ের ডেট ফিক্স করে বিয়ে, শুভ কাজে দেরি না করাই ভালো। তুমি এত চিন্তা করো না, দিশা বেগম বললেন।
মনে রেখো ছেলে কিন্তু আমাদের একটাই, তাই ভেবে কাজ করবে। এমন কিছু করবে না যাতে ছেলেটাকে হারাতে হয়। মানাব বারবার আলিশার ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এরই মধ্যে হুমায়রা বলে, আসবো? আয় পেতনি, তুমি কোন মেয়েকে দেখে পাগল হলে? দেশে আসলাম মাত্র কয়েকদিন আগে, কালকে দেখলেই বুঝতে পারবি কোন মেয়ে। ভাইয়া, ভালো লাগা আর ভালোবাসা কিন্তু ভিন্ন জিনিস। কোনো জিনিস দেখলেই ভালো লাগে, কিন্তু ভালোবাসা তো সহজ না। সেটা তোর থেকে আমি ভালো জানি। সর, বুড়িদের মতো জ্ঞান দিবি না। একটা কথা মনে রেখো, একটা ভুল ডিসিশন অনেকগুলো মানুষের জীবন এলোমেলো করে দিতে পারে। আর একটা সঠিক ডিসিশন সব এলোমেলো জিনিসকে গুছিয়ে নিতে পারে। বড্ড বড় হয়ে গেছিস, আর তুই কাল দেখলেই বুঝতে পারবি ভুল নাকি ঠিক। যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করতে হবে, এমন তো কোনো নিয়ম নেই। আমি তো 1000 বছর পরেও বলতে পারবো, হ্যাঁ, এই মানুষটাকে আমি ভালোবাসতাম। ঠিক তখন ভেতর থেকে আওয়াজ আসবে, এখনো তো বাসিস। তখন আমি অন্য কারো, সে অন্য কারো, কিন্তু আমার ভালোবাসাটা একান্ত আমার। তবুও ফিরবো না, তবুও ফেরাবো না। কিছু ভালোবাসায় দূরত্ব থাকায় শ্রেয়। অব্র নিজের নিউজ ফিডে সদ্য আলিশার পোস্ট দেখে। কিছুক্ষণ তাকিয়ে রইল, খুব শান্ত মেজাজে একটা কমেন্ট করলো, ভুল থেকে যদি ভালো কিছু হয় তবে সেরকম ভুল ক্ষমা করে জীবনটাকে নতুন রঙে রাঙিয়ে নেওয়া ভালো। হারিয়ে ফেলার আগে ফিরিয়ে নিতে হয়। রাত বাজে 1টা। আলিশা অভ্রের কমেন্ট দেখে সাথে সাথে পোস্ট ডিলিট করে দিল। অব্র হেসে বলে, তোমাকে আমার কাছে ফিরতেই হবে। আমি এতটাও লুজার না, দেখি তুমি কতটুকু উঠতে পারো। অভ্র ছাড়া আলিশার অন্য কোনো খাঁচা নেই। সবাই ঘুমিয়ে আছে, রাতের গভীরতা সাথে নিস্তব্ধতা বাড়ছে। একাকিত্ব আর দুঃখগুলো মাথা চারা দিয়ে উঠেছে। রাতের গভীরতা তারাই মাপতে পারে যারা রাতে ঘুমের পরিবর্তে বিরহ বয়ে বেড়ায়। জানালার পর্দা সরিয়ে গ্রিলে মাথা দিয়ে দূর আকাশের পানে তাকিয়ে থাকতে থাকতে অতীত কিছু স্মৃতি ভেসে উঠল আলিশার চোখে। অভ্র আলিশা দুজনেই দিনের বেলায় ব্যস্ত, পড়ালেখা শেষ করে তাদের কথা বলা শুরু হতো 12টার পরে। বেশিরভাগ সময় আলিশা ঘুমিয়ে পড়তো। ওপাশ থেকে অভ্র টেক্সটের পর টেক্সট করে যেত। এপাশ থেকে কোনো উত্তর নেই। ঠিক এমন হলো আর একদিনও। সেদিন অভ্র বলেছিল, যাই হোক আজ ঘুমাবে না। আলিশা টেস্ট করেও ব্যর্থ। পরের দিন সকালবেলা যখন মেডিকেলে পৌঁছালো, অভ্র আলিশার সাথে রেগে একটু দূরত্ব বাড়িয়ে নিল। আলিশা দৌড়ে অভ্রের সামনে যেয়ে বলল, তুমি রাগটা কার সাথে করবে, আমার সাথে নাকি ঘুমের সাথে? আমার কোনো রাগ নেই, এই কথার মধ্যেই তো এক আকাশ রাগ, অভিমান, অভিযোগ লুকিয়ে আছে। এটা আর নতুন কি? আমাকে রেখে একজন ঠিক ঘুমিয়ে পড়ে। বিশ্বাস করো, আমি ঘুমের 1 সেকেন্ড আগেও জানি না আমি ঘুমিয়ে পড়ব। কিন্তু জানো ঘুম ভাঙার পর আমার কতটা কষ্ট হয়? নিজের প্রতি রাগ হয়। এখন আমি কি করতে পারি? আমি বলবো না আর এমন হবে না, কারণ আমার প্রতি আমার বিশ্বাস থাকলেও ঘুমের প্রতি নেই। তাই মাঝে মাঝে আমি ঘুমিয়ে পড়লে রাগ না করে তুমিও ঘুমিয়ে পড়বা। কেউ কি বোঝে? সে চলে যাওয়ার পর আর চোখের পাতায় ঘুম ধরা দেয় না। আমাকে আর একটু কম ভালোবাসবা। আমাকে আরেকটু কম ভালোবাসবা। এত ভালোবাসলে আমার ভিতরে ভয় তৈরি হয়। কিসের ভয়? তোমাকে হারিয়ে ফেলার ভয়। অভ্র আলিশার কপালে আলতো চুমু এঁকে দিয়ে বলে, আমি আছি, ভয় পেতে হবে না। আলিশা চোখের জলটুকু মুছে নিয়ে বলে, তুমি এই আছো অভ্র। আমি তোমাকে চাই না, একটুও না। তোমাকে পেলে আমি নিজে হেরে যাব নিজের কাছে। কাঁদতে কাঁদতে শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়লো আলিশা। সকালবেলা সবার হইচই শুনে পিট পিট করে চোখ খুলে মোবাইল হাতে নিয়ে দেখে 12টা ছাড়িয়েছে। নাহার বেগম এসে বলছেন, তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে, ওনাদের আসার সময় হয়ে যাচ্ছে। আলিশা চোখ ডলতে ডলতে বলে, এই দুপুরবেলা কে আসে আম্মু? তোরা এত কিছু বুঝতে হবে না, তাড়াতাড়ি রেডি হ, ওনারা এখানে এসে দুপুরের খাবার খাবেন। তাড়াতাড়ি কর। আর হ্যাঁ, ওই যে শাড়ি গয়না রেখে গেছি, রেডি হবে সুন্দর করে। কি শুরু করলা আম্মু? আমার কি বিয়ে যে শাড়ি গহনা পরে রেডি হব? বেশি যদি বাড়াবাড়ি করো তাহলে আমি কিন্তু ছেলেপক্ষের সামনে যাবই না। এত কথা আমি শুনতে চাই না, যা বলছি তাই করবে, তাড়াতাড়ি রেডি হও। নাহার বেগম চলে যেতেই আলিশা বলে, বিয়েই করব না আবার শাড়ি পরে সংসেজে যাব? আলিশা উঠে ফ্রেশ হয়ে আসলো। ডাইনিং রুমে এসে নাস্তা নিয়ে নাস্তা করছে। মিম এসে বলল, তাড়াতাড়ি নাস্তা শেষ করে রুমে চল, ছেলের মা আর বোন চলে এসেছে। ছেলে আর ছেলের বাবা জুমার নামাজ পড়ে আসবে। আলিশা নাস্তার প্লেট নিয়ে রুমে চলে আসলো। রুমে এসে বলে, এরা এমন ক্ষেত কেন সেটা বল। কে মেয়ে দেখতে এসে মেহমানদের মতো দুপুরের খাবার খায়? বাদ দে, যেমন ইচ্ছে হোক, তাতে তোর কি? বিয়ে তো আর করছিস না, এখন তাড়াতাড়ি শাড়ি পরে নে। মাথা খারাপ নাকি? আমি পরবো শাড়ি? তুই পরবি, কথা কম বল, যা বলছি তাই কর। ডিম, একদম বড়গিরি দেখাতে আসবি না, তুই মাত্র 1 বছরের বড় আমার। আলু, তাড়াতাড়ি শাড়ি পরে নে, তারপর এদিকে শোন কানে কানে। ওয়াও, দারুণ আইডিয়া, ঠিক আছে এক্ষুনি রেডি হচ্ছি। আলিশা ঝটপট রেডি হয়ে নিল। आईनाय নিজেকে নিজেই দেখে বলে, হাই আলিশা, तुम्हें कोई हक नहीं बनता है, तुम इतना खूबसूरत दिखो। হুমায়রা আর দিশা বেগম এসেছেন বেশ অনেক সময় হলো। তাদের সামনে নানা রকমের নাস্তা। হুমায়রা বোর হচ্ছিল, মিম সবেমাত্র এসেছে অতিথি দেখতে।
হুমায়রাকে দেখে বলে, হুমু তুই? মিমাপি তুমি এখানে? আমার বাসা আমি থাকবো না? আয় উঠে আয় এদিকে। হুমায়রা মিমের সাথে মিমের রুমে এসে আলিশাকে দেখে বলে, তুই এমন বউ সেজেছিস কেন? মিমি বলে, তোমার বেস্টি তোমার ভাবি হতে চলেছে। কি? আলিশা বলে, তার মানে তোর ভাই? এটা বলে উঠে এসে বলে, তুই তাকে আটকাতে পারলি না পেতনি? চুপ যা, আমি কি জানতাম নাকি তোকে দেখতে আসবে? ভাইয়াকে জিজ্ঞেস করলাম, সে বলে সারপ্রাইজ। এবার বিয়ে ভাঙার দায়িত্ব তোর। এটা কোনো ব্যাপার হলো? ভাইয়াকে তো রিলেশনের কথা বললেই হবে। কিন্তু এখন তো আমাদের দুলহান সিঙ্গেল। মিমের কথা শুনে হুমায়রা বলে, তাহলে বিয়ে হয়ে যাক, সমস্যা কি? একদম বাজে কথা বলবি না, বিয়ে করব না এখন। তা করবি কেন? ডাক্তার অবজের সাথে ব্রেকআপ হওয়ার শোক পালন করবি? তাই করব। ভালোবাসা তো আর সহজ না, ইচ্ছে হলো বাসলাম, ইচ্ছে হলো ছেড়ে দিলাম। মানুষটাকে ছেড়েছি, ভালোবাসা না। তার স্মৃতিগুলো আমার সাথেই আছে। একটা সময় এই মানুষটাকে কল্পনা করে ঘুমোতে যেতাম, তাকে কল্পনা করে স্বপ্ন সাজাতাম। এত সহজে সেসব ভুলে যাওয়া? ভুলতে চাইলেও ভোলা যায় না, কিছু স্মৃতির ছায়া হয়ে ঘুরে বেড়ায় পিছু। কিন্তু জীবন তো থেমে থাকবে না, আবেগ দিয়ে তো সামনে এগোতে পারবি না। আমিও জানি সেটা, কিন্তু আমার সময় লাগবে নিজেকে গুছিয়ে নিতে। আচ্ছা, আজকে দিনটা ভালোভাবে কেটে যাক, ভাইয়াকে বুঝিয়ে বলবো আমি। এর মধ্যেই নাহারা বেগম এসে বলেন, হুমু তুমি আলিশাকে সাথে করে নিয়ে এসো। ওনার আগে ওকে দেখবে, তারপর খাওয়া দাওয়া করবে। জি আন্টি, আমরা আসছি। ঈশান অভ্রকে কল করে সবটা বলে দেয়। অভ্র রেডি হয়ে বলে, এটা তুমি ঠিক করলে না আলিশা আঞ্জুম। আমি থাকতে তুমি অন্য কারো কিভাবে হও সেটাও দেখি। আর এর শাস্তিও তোমাকে পেতে হবে। তুমি কিভাবে রাজি হলে অন্য আরেকজনের বউ হতে? এটা তোমার ভালোবাসা যেটা তুমি 2 দিনে ভুলে গেলে? আমার ভুল বুঝতে পেরে আমি সেটা শুধরে নিতে চেয়েছি, কিন্তু তুমি সেটা করতে দিলে না। ভালো রূপ দেখেছো, কিন্তু এই আহিয়া নানান অভ্রর ঘৃণা আর ভয়ঙ্কর রূপ দেখনি।